সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ২৩তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। এখানে সব গাছই বড় বেশি লম্বা এবং প্রাচীন। দেবদারু গাছের জঙ্গল, কোথাও কোথাও বড় বড় শিশু গাছ। ডালপালা মেলে তারা পথটাকে ছায়াচ্ছন্ন করে রেখেছে। বড় সুন্দর পথ। কোনো তরুণের পক্ষে এমন পথ ধরে হেঁটে যাওয়া বড় অভিজ্ঞতার বিষয়। বারবার পথটা অতিক্রম করে দেখেছি, সে প্রতিবার নতুন হয়ে দেখা দেয়। পায়ের নিচে ঝরে পড়া পাতার খসখস শব্দ, ঝিঁঝি পোকার ডাক, কান পাতলে গভীরে আরও সব শব্দমালা উঠে আসে। কখনো কখনো থমকে দাঁড়িয়ে যাই, আশ্চর্য সব পাখির ডাক শুনি, ব্যাঙের ক্লপ ক্লপ শব্দ। কখনো অদূরে কাঠকাটার একটানা বিচিত্র শব্দ তরঙ্গ। সব মিলেই বনভূমিতে বেঁচে থাকাটা রোমাঞ্চকর মনে হয়। এই বনভূমির একপাশে আমরা যত বড় হয়ে উঠছি, ততই জায়গাটার আকর্ষণে পড়ে যাচ্ছি। বাড়ি ফিরে দেখলাম ঠিক পিলু বাড়িতে নেই। মা কল থেকে জল আনতে গেছে, বাবা গেছেন নিবারণ দাসের বাড়ি। মায়া বলল, জানিস দাদা, নিবারণ দাসের মাটা না মরে গেছে। ছোট ভাইটা আমাকে দেখেই দৌড়ে এসে হাঁটু জড়িয়ে ধরল, কোলে উঠতে চায়। ওকে কোলে তুলে নিলে দেখলাম রাস্তায় ছুটে গেছে মায়া। আমাদের বাড়িটা পার হয়ে কিছু দূরে আরো ২-৩টে বাড়ি হচ্ছে, লোকজনও এসে গেছে। এরাই প্রথম আমাদের প্রতিবেশী এখানে। মায়ার সঙ্গে কারো কারো বন্ধুত্ব হয়ে গেছে। ভাইটাকে আমার জিম্মায় দিয়ে সে যেন কিছুক্ষণের জন্য হালকা হতে গেছে। রাস্তায় কি করে যে ওর সমবয়সী আরো ২টো মেয়ে জুটে গেল, ওরা এক্কা দোক্কা খেলছে। খেলার চেয়ে আমাকে দেখার ওদের বেশি আগ্রহ। এ সময় মায়া যে বড় অহংকারী হয়ে উঠবে জানা কথা। তার দাদা কলেজে পড়ে, কত বড় কথা। দাদা এলে বাড়ির সবাই উৎফুল্ল হয়ে ওঠে। মায়ার লাফানো, ছুটে যাওয়া এবং ঘুরে ফিরে গানের সুরে ছড়া কাটা সবটাই আজ একটু বেশি বেশি হবে। আমি বাড়ি ফিরলে মায়া পিলু কিভাবে যে সেটা প্রকাশ করবে ঠিক ওরা বুঝে উঠতে পারে না। যেমন মায়া এখন ছড়া কাটছে, উলু উলু মাদারের ফুল, বর এসেছে কত দূর, বর এসেছে বাঘনা পাড়া, ওলো বউ রান্না চড়া। এসব কথার সঠিক অর্থ মায়া হয়তো ভালো করে বোঝেই না, কিন্তু আমার কাছে এই ছন্দমালা নতুন এক জগৎ তৈরি করে দেয়। নিরিবিলি আমি গোয়াল ঘরের ধারে বকনা বাছুরটার পাশে দাঁড়িয়ে থাকি। ভাইকে কোলে নিয়ে বাছুরটাকে আদর করি। মাকে দেখতে পাই কলসি কাঁখে ফিরছে পুলিশ ক্যাম্প থেকে। মায়া তার আগেই খবরটা দিতে ছুটে গেছে এবং বুঝতে পারি মার জল নিয়ে ফেরার ছন্দ আরও দ্রুত হয়ে উঠছে। তার বড় ছেলে বাড়ি এসেছে, এমন সুসংবাদে স্থির থাকতে পারছে না মা। আমাকে দেখেই মার মুখ ভারী উজ্জ্বল হয়ে উঠল। মার কপালে বড় সিঁদুরের ফোঁটা, লাল পেড়ে শাড়ি পরনে, একটা সুতির চাদর গায়ে। জলে কাঁখের কিছুটা অংশ ভিজে গেছে, চুল খোঁপা বাঁধা, কত চুল। শীতেও মার কপাল ঘামছে। জলের কলসি রেখেই হাঁকডাক শুরু করে দিল, মায়া তাড়াতাড়ি কর, সাঁচ লাগা, আলো জ্বাল, বাসন পড়ে আছে। পিলু আসেনি? তুই কতক্ষণ? বললাম, এই তো এলাম। পিলু গেছে কোথায়? তোর বাবা বাড়ি না থাকলে এত বাড়ে। আবার কিছু করলো নাকি? বারান্দার জলচৌকিতে বসে কথাটা বললাম। দুপুরে বের হয়েছে, এখনো ফেরার নাম নেই। গরুটা কোন মাঠে দিয়েছে কে জানে। দেখে আসবো? কোথায় খুঁজবি? আসলে মা চায় তার বড় ছেলে বাড়িতেই থাক, ঘোরাঘুরি সহ্য হবে না। মার কত স্বপ্ন আমাকে নিয়ে। প্রতিবেশীদের কাছে আমার কথা মার মুখে লেগেই থাকে। আমার কাছে এসে পৈঠায় পা মেলে মা বসল, বলল, গোপাল করের মা তোকে দেখতে চেয়েছে, কাল একবার যাস, মায়া নিয়ে যাবে। আমাকে আবার দেখার কি হলো? ঠাকুরকর্তার বড় ছেলেকে দেখবে করছে। বাবা বাড়িঘর বানাবার পর
সে কবে থেকেই গাঁয়ের লোক আত্মীয় স্বজনদের চিঠি লিখে চলেছেন, চলে এসো, সুমার একটা বনে মানুষজন ঘরবাড়ি বানিয়ে যাচ্ছে, জমি সস্তা, 100 টাকা দিলে 1 বিঘা জমি, অনাবাদি উড়াট, মানুষের হাত লাগলে কি না হয়, পাশে পুলিশ ক্যাম্প, পরে বাদশাহী সড়ক। সড়কটা মুর্শিদাবাদের দিকে চলে গেছে। সেই মুর্শিদাবাদ, নবাব সিরাজ মির্জাফরের দেশ। কিছু দূরে রেল লাইন, পরে শহর, পাশে ভাগীরথী, মা গঙ্গা, মরলেও শান্তি, গঙ্গার পাড়ে দাহ, জীবনের সর্বসার জননী জাহ্নবী। চাল সবজি সস্তা, চালের মন 14-15 টাকা, জলের অভাব নেই, পুলিশ ক্যাম্পে টিউবওয়েল আছে। পুনর্বাসন দপ্তর থেকে শুনতে পাচ্ছি আমাদের ঘরবাড়ির পাশেই টিউকল করে দেওয়া হবে। সেই এক কথা, সঙ্গে জল, হাওয়া, মাটি, ঈশ্বর থাকলে মানুষের বেঁচে থাকার জন্য আর কি লাগে। গোপালকর বাবার দেশবাড়ির যজমান। খুব শৈশবে একবার কার যেন বিয়ে উপলক্ষে বাবা আমাকে সঙ্গে নিয়েছিলেন। রাত্রিবাস আর ভালো মন্দ খাওয়া, যে জনই আসুক সাষ্টাঙ্গে প্রণিপাত। কেমন আড়ষ্ট হয়ে থাকতাম। জল চৌকিতে বসিয়ে পা ধুয়ে দেওয়া, পাদদক খাওয়া, এসবের মধ্যে গোপালকরের মা সংসারের মঙ্গল নিহিত আছে বুঝি ভাবত। গোপালকরের বাবার বাজারে ছিল বড় মশলাপাতির দোকান, চক মেলানো উঠোন, বড় পুকুর, বড় মাছ আর লক্ষ্মীর কৃপা সর্বত্র। সাদা ফরাসে নিয়ে বসানো, গুরুদেবের মতো ভক্তি, এবং এই করে জীবনে কেবল সম্মান আদায়ের পালা। বাবাই জমি দেখে দিয়েছেন, গোপালকর লোকজন লাগিয়ে জঙ্গল সাফ করছে। এখানটায় যেই আসে 2-4 দিন আমাদের বাড়িতে অবস্থান। বাবা তখন খান না খান বুঝতে দেন না, অভাব অনটন যে আছে সংসারে এসব বুঝতে দেন না। যে করেই হোক অতিথি সৎকারের কোনো ত্রুটি থাকত না। সুতরাং সেই ছোট্ট ছেলেটি কত বড় হয়েছে দেখার আগ্রহ গোপালকরের মার হতেই পারে। আর এই করে নিজের মধ্যে কে যেন আরো বড় একটা সম্ভ্রম বোধ গড়ে দিয়ে যায়। পিলুটা বোঝে না, হাত মতো গিললে বৌদি, লক্ষ্মী, এমনকি নটুপটু পর্যন্ত ভাববে আমার বাবা সত্যি বড় অভাবী মানুষ। তখনই মনে হলো পিলুর সাড়া পাওয়া যাচ্ছে। গরুটা ছাড়া, গরুটাকে তাড়িয়ে আনছে, দড়ি মাটিতে ছেঁচড়াচ্ছে। পিলু হুটহাট করছে, চাদরের তলায় হাত। মা চিৎকার করছে, ওরে পিলু, গরুটা সব সাবার করবে। ফুলের গাছগুলির পাশে কঞ্চির বেড়া, সেখানে ডাঁটার চারা বড় হচ্ছে, ঢেঁড়সের বিছন লাগানো, 2টো পটলের লতা বাড়ছে। বাবার সবজির বাগান, যেভাবে গরুটাকে আলগা করে দিয়েছে সব মুড়িয়ে খাবে। মার চিৎকারে পিলুর মধ্যে কোনো ত্রাসের সৃষ্টি হয় না। সে কি যেন সামলাতে ব্যস্ত চাদরের নিচে। অগত্যা আমাকে ছুটে যেতে হলো গরুটাকে ধরতে। বাবার আর পিলুর সর্বক্ষণ সেবা যত্নে কে বলবে গরুটা একসময় অস্থি চর্মসার ছিল। সেই আদরের গরুটির প্রতি পিলুর অবহেলা, নির্ঘাত সে অন্য বড় কিছু হাতের কাছে পেয়ে গেছে। আমাকে ছুটে যেতে দেখেই বলল, দাদারে। দাদারে এ শব্দ অনেক কিছুর অর্থ বহন করে। আমার সেদিকে এখন খেয়াল নেই। গরুটা বাবার সবজি বাগান আবার নষ্ট না করে দেয়। দিলে বাবা মনোকষ্টে ভুগবেন। মুখে কিছু বলবেন না, সব কর্মফল ভেবে বাবা হুঁকো খেতে বসবেন। এই সব পরিচিত দৃশ্য থেকে বাড়িটাকে রক্ষা করার জন্য আমি ছুটে গেলাম, এবং গরুটাকে দড়ি ধরে টানতে টানতে যথাক্রমে বেঁধে দিলে পিলু ফের ডাকল, দাদারে। এই ধরনের ডাকে পিলুর কাছে কোনো বিস্ময়কর খবর আছে আমি বুঝতে পারি। আগের বারের আমাকে এড়িয়ে যাওয়ার বিষয়টা আর পিলুর মধ্যে নেই। বললাম, গরুটাকে ছেড়ে দিলি যদি কিছুতে মুখ দিত। পিলুর যেমন স্বভাব, সে আমার অভিযোগ এতটুকু মন দিয়ে শুনল না। চাদর সামান্য ফাঁক করে সন্তর্পণে কিছু গোপনে দেখাবার চেষ্টা করল। যা দেখলাম তাতে কোনো প্রাণীর লেজ টেজ বলে মনে হলো। কাঠবিড়ালেই হতে পারে। এর আগে একটা কুকুরছানা এবং ছাক শিশু নিয়ে বাড়িতে মা বাবা বেশ অশান্তি করেছেন। প্রাণী মাত্রেই বাবার কাছে ঈশ্বরের অংশ, তাকে অযথা কষ্ট দিতে নেই। পিলুর পাল্লায় পড়ে যে কোনো প্রাণীর জীবন সংশয় হতে পারে বাবার এমন ধারণা। বনবাদার থেকে আবার কি একটা ধরে আনলো কে জানে। বললাম, ওটা কি রে?
পিলু মুখে আঙুল দিল, অর্থাৎ খুব গোপন। সে চায় না মার কানে যা কিংবা অন্য কেউ শুনতে পাক। প্রথম হ্যাফা সামলাতে পারলে পিলু জানে তার আর ভয় নেই। শোরগোল একদিন দুদিন, পরে বাবা পর্যন্ত খোঁজ খবর নেবেন কেমন আছে তারা। তখন শীতের হাওয়া বইছিল, কনকনে ঠান্ডা। পিলু কোনো রকমে চাদর আরেকটু ফাঁক করে যে বস্তুটি দেখালো তাতে তাজ্জব বনে গেলাম। ডাকলাম, মা, মা। মাকে ডাকছিস কেন? কোথা থেকে ধরলি? লেংড়ি বিবির হাতা থেকে। মার কাছে ছুটে গেলাম। মা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে ব্যস্ত। বললাম, দেখো এসে পিলু আবার কি একটা ধরে এনেছে। আসলে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না, তবে ওটা যে পিলুর স্বগোত্র বুঝতে কষ্ট হয়নি। এতদিন সে যা যেখানে পেয়েছে তুলে এনেছে। অভাবী মানুষের সন্তানেরা বুঝি এমনই হয়ে থাকে। বাইরের কুটো গাছটি পর্যন্ত সংসারের জন্য দরকার মনে হয়। পিলু এসব বিষয়ে খুব সতর্ক, কিন্তু হেন বস্তুটি সংসারে উপদ্রব বাড়াবে শুধু। মা বলল, কি এনেছে আবার? হনুমানের বাচ্চা ধরে এনেছে। মায়া শোনা মাত্র 2 লাফে ঘর থেকে বের হয়ে বলল, কোথায় রে? মা যেমন করে থাকে, আর্ত গলা। হ মা, কি বলছিস তুই? কোথায় পেল? এসো না, দেখবে এসো। বাচ্চাটা পিটপিট করে তাকাচ্ছিল। পিলুর বুকের কাছে খামচে ধরে আছে, যেন শত টানাটানি করলেও ওটাকে তুলে আনা যাবে না। মায়া, আমি এবং মা যখন গোয়ালঘরের কাছে পিলুকে খুঁজতে গেলাম, তখন দেখি সে নেই। নিমেষে হাওয়া। পিলু, কোথায় গেলি? দূরের বনঝোপ থেকে উঁকি মেরে বলল, মা আমাকে মারবে না তো? মা বলল, আগে এসো বাড়িতে, তারপর দেখছি। আমি যাব না। ওটাকে ওর মার কাছে দিয়ে আয়, আর অভিশাপ কুড়াস না বাবা। পিলু সেখান থেকেই বলল, আমি পালবো মা। পড়াশোনা নেই, শুধু ওই নিয়েই থাকো। আমি ফের ডাকলাম, তুই আয় না, মা দেখবে। মার দেখার আগ্রহ কতটা বুঝতে পারছি না। এই অঞ্চলটায় হনুমানের বড় উপদ্রব। ধেড়ে সব হনুমান কখনো মানুষকে তাড়া করে, কামড়ে দেয়। পেঁপে, কলা কিংবা মটর শাক যা কিছুই বাবা লাগাক না কেন, হনুমানের উৎপাতেই কিছু রাখা যায় না। সব সময় উচাটনে থাকতে হয় মায়াকে, বাবা বাড়ি থাকলে বাবাকে। কোথায় কি খেলো, কি তুলে নিল, সর্বক্ষণ সবার অস্বস্তি। লাউ কুমড়ো কিছুই রাখা যায় না। একবার পাটের সব কচি ডগা খেয়ে জমি সাফ করে দিয়েছিল। বাবা মাথায় হাত দিয়ে বসেছিলেন। পিলু গুলতি মেরে একবার একটা হনুর পা খোঁড়া করে দিয়েছিল। বাবা এতেও ভীষণ রেগে গিয়েছিলেন। রাম রাবণের যুদ্ধে হনুমানের কি ভূমিকা ছিল সে প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, তোমাকে তাড়াতে বলেছি, খোঁড়া করে দিতে বলিনি। আজ তোমার ভাত নেই। দুপুরে সত্যি পিলুকে সেদিন খেতে দেওয়া হলো না। বাবার কাছে এটা পাপের প্রায়শ্চিত্ত, না হলে ঈশ্বর ক্ষমা করবেন না তার এই মেজপুত্রটিকে। সেই ছেলে একটা হনুমানের বাচ্চা কবজা করে এনেছে ভাবতেই বাবার হয়তো মাথা গরম হয়ে যাবে। পিলু আগে থেকেই সংসারে বাবা বাদে সবাইকে সপক্ষে টানতে চায়, না হলে যেন এই বাচ্চাটা সম্বল করে যেদিকে দু চোখ যায় সে চলে যাবে। মা কি ভাবলো কে জানে। মেজপুত্রটির কি খেয়াল হবে শেষ পর্যন্ত ভাবতেই বোধহয় ডাকল, আয় দেখি কি করে ধরলি রে। পিলু বোধহয় এতক্ষণে আশ্বস্ত হল। সে রাস্তা পার হয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। মা হারিকেন নিয়ে এলো উঠোনে। পিলু চাদরের তলা থেকে বের করতেই একটা বৃহৎ আকারের গিরগিটির আকারে সেটা মার দৃষ্টিগোচর হল। মা বলল, ছি ছি, তোর ঘেন্না পিত্তি নেই, ছাড়, ছেড়ে দে। ও আর ছাড়ে। বারান্দায় উঠে জলচৌকিতে বসে বলল, দুটো ধাড়িতে কামড়া কামড়ি করছিল, মা হলুদ বাটা আছে? সে বাচ্চাটাকে কিছুতেই আর চাদরের নিচ থেকে বের করছে না। ঠান্ডা লাগতে পারে এই আশঙ্কায় বোধহয় সে আর বেরই করত না। কিন্তু মায়া আর ছোট ভাইটা দেখার জন্য হামলে পড়েছে। আর তখনই মনে হলো জামায় ক ফোঁটা রক্তের দাগ। ও মা, রক্ত!
মায়া হতবাক হয়ে কথাটা বলল। পিলু বলল, মারবো মারবো বলছি, কোথায় রক্ত? এই যে। মা আমি ঝুঁকে দেখলাম। খুব বেশি রক্তপাত না হলে এভাবে জামায় রক্তের দাগ লাগে না। পিলুর মুখে কোনো বিকৃতি নেই। মা কিছুটা হতভম্ব। আমি বললাম, দেখি দেখি বলে জামা টানাটানি করতে গেলে পিলু বলল, কামড়ে দিয়েছে, কি করব? সেজন্যই তো বলছিলাম হলুদ বাটা আছে কি না। সে তিরিক্ষি মেজাজে জামা জোরজার করে নামিয়ে নিলে মার যেন হুঁশ হলো। ততক্ষণে আমরা ক্ষতস্থানটা দেখে ফেলেছি। এই নিয়ে সে কেমন নির্বিকারভাবে বসে আছে। হনুমান দেখা আমাদের মাথায় উঠল। মা চুন হলুদ গরম করতে গিয়ে শুরু করে দিয়েছে রামায়ণ পাঠ। আমার মরণ হয় না কেন? ভগবান আমাকে নিয়ে নেয় না কেন? তোরা মরতে পারিস না কেন? আমার হাড় জুড়ায়, এত জ্বালা কার সহ্য হয়? পিলুর এসব কথায় ভ্রুক্ষেপ নেই। সে বারান্দায় কিছু খুঁজে বেড়াচ্ছে। তার মনোযোগ অন্যদিকে। একটা কাপড়ের পাড় হাতের কাছে পেয়ে গেল। কিভাবে বাচ্চাটাকে কবজা করেছে, কি ধরনের অভিযানে বের হলে একটা হনুমানের বাচ্চা সংগ্রহ করা যায়, তার বিস্তারিত গল্প আমাকে ও মায়াকে শুনিয়ে যাচ্ছে। কোথায় তারিফ করবে তা না, কেবল পেছনে লাগবে। বাচ্চাটা বড় হলে এমন ট্রেনিং দেবে, একটা হনু আর বাড়িতে আসতে সাহস পাবে না। কুকুরের মতো। কুকুর চোর ছাঁচোর তাড়া করে। কুকুরের মতো জ্ঞাতিশত্রু যেমন থাকে না, হনুর বেলাতেও তাই হবে। ঘর বাড়ি রক্ষার্থেই সে এটা করেছে। মা কেন যে বোঝে না। পিলুর এমন ধারণায় আমিও বিশ্বাসী হয়ে উঠলাম। আমাদের পোষা কুকুরটার জন্য কেউ বাড়িতে ঢুকতে সাহস পায় না। কুকুরটা এখন বাড়িতে নেই, ঠিক বাবার সঙ্গে ভ্রমণে বের হয়েছে। পিলুই কুকুরটাকে সতর্ক করে দিয়েছে, বাবা কোথায় যান দেখে রেখো, কি করেন দেখে রেখো। কারণ বাবার মতো বাউন্ডুলে মানুষের খোঁজ খবর না রাখলে কোথায় আবার উধাও হবেন কে জানে। বাবার ওই এক স্বভাব। শহরে গেল, মানু কাকা বলল, একটা ফর্দ করে দিতে হবে ধনদাদা। কার ফর্দ, কিসের ফর্দ এবং কোন যজমান, কি নাম, জাত কি, এসব জানাজানির জন্য হয়তো সেদিন ফিরলেনই না। ফর্দ করে দিয়ে শ্রাদ্ধ থাকলে কি শুভ কাজ থাকলে সব নিষ্পন্ন করে তার বাড়ি ফেরা। বাড়িতে যে একটা খবর দিতে হয়, বাবার ধারণায় সেটা আসে না। কুকুরটা বাড়ি ফিরে এলে চুপচাপ এবং শান্ত থাকলে বুঝতে হবে বাবা কোনো কাজের খবর পেয়ে কোথাও গেছেন। আর ডাকাডাকি করলে ধন্দ আসবে মনে। তখন পিলুর কাজ বাবাকে খুঁজতে বের হওয়া। দাসের আড়তে, বাজারে, চন্দর দোকানে অথবা মানিক সরকারের কুঠিতে খোঁজ। বাবা এ ছিলেন না তো? আড়তে খোঁজো। বাবা এ ছিলেন? হ্যাঁ এ ছিল। মাকে বলবে তিনি কাল সকালে ফিরবেন, গেছে আউশগ্রামে, শান্তি সস্তয়ন আছে। বাড়ি এসে পিলুর খবর দেওয়া, মা বাবা আউশগ্রামে গেছেন, ওখানে শান্তি সস্তয়ন আছে। মা তখন বুঝতে পারে পিলুর আনা সেই বাচ্চা কুকুরটা এত বড় না হলে কে নজর রাখত এ বাউন্ডুলে মানুষের প্রতি। ঘরে তিষ্ঠতেই চায় না। পিলুর ওপর মার তখন মায়া বেড়ে যায়। বড় বিবেচক। বাবজার বাউন্ডুলে তার আমার সুপুত্র থাকবে একজন মা হয়তো আশাই করতে পারেনি। এখন তবু কমেছে। সেই দেশ থেকে আসার পর বাবা কতবার যে একদিনের জন্য বের হচ্ছি বলে মাসাধিককাল ঘরে ফিরতেন না। ফিরলে মার অভিযোগ, আমিও বের হয়ে যাব, তুমি পারো আমি পারি না। বাবা তখন কাঁচুমাচু মুখে বলতেন, আরে বোঝো না কেন, এ কদিন যে দেশ বাড়ির মানুষজন খুঁজে বেরিয়েছি তাকে এমনি এমনি। ওই তো বামন্দির প্রফুল্ল সরকার নবদ্বীপে বাড়ি করেছে, আমাকে দেখে কি খুশি, ছাড়তেই চায় না। কর্তা আর কটা দিন থেকে যান, ভালো মন্দ খাওয়া, দেশ থেকে এসে তো সব ভুলেই গেছি। মার উত্তর, তাই করো, সংসারটা উচ্ছন্নে যাক, এত লম্বা জীব হলে হয়, বাড়ির কথা একবার ভাবলে না? ওই তো ধনবউ, তোমার বুদ্ধি কম। আমি খাই মানে তো একটা লোকের খাওয়া বেঁচে যায় সংসারে। দুর্দিনে একটা মানুষের আহার বেঁচে গেলে কত সুবিধা বলো। এখন আর বাবার এতটা ঘুরে বেড়াবার শখ নেই। ঘর বাড়ি হয়ে যাওয়ায় বাবা কিছুটা থিতু হয়েছেন। তবু পিলুর সংশয় থাকে বলে কুকুরটাকে বাবার নিরাপত্তার খাতিরে রেখে দিয়েছে।
বাবা আর না বলে কয়ে ভেগে যেতে পারবেন না। যার বাবা এমন পেটুক, তার সন্তানের আর কতটা ভালো হতে পারে? পিলুকে কোন আশায় কালীবাড়ির সুস্বাদু খাবারের খোঁজ দেব? সে তো তবে আর বাড়িমুখই হতে চাইবে না। লক্ষ্মী বোঝে না। বৌদিও বলে দিয়েছে, তোমার ভাইকে নিয়ে আসবে, মার প্রসাদ নেবে। একবার খেতে পেলে সরু সুঘ্রাণ আতপ চালের ভাত, ছাঁকা তেলে বেগুন ভাজা, ভাজা সোনা মুগের ডাল, পাঁঠার মেটে চচ্চড়ি, মাংস, চাটনি, মন্ডা, সন্দেশ, যেখানে প্রসাদে এই বরাদ্দ এবং তার আলাদা স্বাদ, পিলু কোন মুখে বাড়ি আসবে? দেবস্থানে কত উপরি লোক পড়ে থাকে, প্রসাদ পায়, সেও না হয়। আর সে তো নটুপটুর মাস্টার মশাইয়ের ভাই, তার ইজ্জত আলাদা। বলা যায় না। একবার ছাড়পত্র পেয়ে গেলে, এবং পিলুর যা সংসারে বুদ্ধি, বৌদি হয়তো বলেই বসবেন, মাস্টার তোমার ভাইটিও এখানে থাক। দেবস্থানে আহার নয়, প্রসাদ। কি যেন কথা আছে, যে খায় চিনি যোগান চিন্তামণি, ভাববার কিছু নেই। পিলু কালীবাড়িতে উঠে এলে দেখা যাবে সেই 1 নম্বর মানুষ হয়ে গেছে। আর বাবা ঠাকুরের নজরে পড়ে গেলে তো হয়েই গেল। পিলুকে রাতারাতি আরেক বামা খেপানা বানিয়ে দেয়। এত সব ভেবে পিলুকে সবার আড়ালে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আসলে আমার সেই মানসম্মান বোধ, বড় হতে হতে সে আমাকে ক্রমে গ্রাস করছে। আমার বাবা খেতে ভালোবাসেন, আমার ভাই খাবার গন্ধ পেলে সেখান থেকে আর নড়তে চায় না। এসব জানাজানি হলে আমার মানসিক কষ্ট বাড়ে। মা তখন পিলুর ক্ষতস্থানে চুন হলুদ বাটা গরম করে লাগাচ্ছেন। মায়া ঝুঁকে আছে। ক্ষতস্থানটা দেখে আমার মাথা ঘুরছে। আর পিলু সে হনুর গলায় পাড় বেঁধে দিচ্ছে। বাচ্চাটা লাফাচ্ছে, চিঁচি করে ডাকছে, বাঁশ বেয়ে উপরে উঠছে, আবার লাফিয়ে পিলুর ঘাড়ে পড়ছে। সামনে হারিকেন ছিল, সেটাতে আবার না লাফিয়ে পড়ে। ভয়ে হারিকেনটা সরিয়ে রাখতেই দেখি একটা লম্বা ছায়া বারান্দায় উঠে আসছে। বাবা বাবা বারান্দায় আস্ত একটা হনুর বাচ্চা দেখে বোধহয় কিঞ্চিত বিভ্রমে পড়ে গিয়েছিলেন। তারপর মগজের মধ্যে বিষয়টা একটু খেলে যেতেই বললেন, এটা কি পশুশালা? বাবার গগনভেদী প্রশ্নে আমরা সবাই তাকালাম। এটা কি পশুশালা? পিলু আমাদের দিকে তাকাচ্ছে। জবাব দিচ্ছ না কেন? যেন যারা হনুটাকে ঘিরে বসেছিল সবার কাছে প্রশ্নটা। মা যেন পাত্তাই দিচ্ছে না। দাঁড়া, লাগানো হয়নি। লাগছে? লাগবে না? তুই মানুষ না অপদেবতা? বাবার দিকে আমি ভয়ে তাকাচ্ছি না। পিলু ঘাড় গোঁজ করে বসে আছে। হনুর বাচ্চাটা বাবাকে দেখেই পিলুর জামার নিচে লুকিয়ে পড়েছে। বাচ্চাটা পিলুর জামার নিচটা কি করে যে নিরাপদ জায়গা ভাবছে বোঝা যাচ্ছে না। বাবার হুঙ্কার, বাড়িটা আমার না তোমাদের? মা পিলুকে বলল, নে এবার ঘরে নিয়ে বেঁধে রাখ, হাত পা ধুয়ে পড়তে বস। পিলুর সাহস এখন অনেক, সে মাতৃ আজ্ঞা পালন করছে। মা সহায় থাকলে সংসারে তার ভাবনা কম। এ কথার পর বাবাও কেমন নিজের অধিকার সম্পর্কে একটু বাড়াবাড়ি হয়ে গেছে মতো বললেন, পিলু বাবা, একটু তামাক সাজো। বাবা বারান্দার এক কোনায় আসন পেতে বসলেন। দেখে মনে হয় সংসারে এই মুহূর্তে তিনি খুবই আলগা মানুষ, কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই। যার স্ত্রী যা দেবী সর্বভূতেষু, তার আর বেশি আশা করা ঠিক না। হনুর বাচ্চাটা সংসারে কি উপকারে আসতে পারে? পিলু কেন যে ওটাকে ধরে আনলো? প্রাণীকুলের প্রতি পিলুর এই অহরহ নৃশংস ব্যবহার বাবাকে বোধহয় আপৎকালে পীড়া দিচ্ছে। হুঁকাটি এগিয়ে দিলে বাবা বললেন, দেখছিস তো কি সুখে আছি। আমি বাড়ি থাকি না, আমি কলেজে পড়ি। বাবা আমাকে মাঝে মাঝে বিদ্বান বুদ্ধিমান ভেবে থাকেন। আমার কাছে তার এই অভিযোগ কাকে লক্ষ্য করে বুঝতে কষ্ট হয় না। বললাম, পিলুকে হনুতে কামড়েছে। কামড়েছে বলে লাফ দিয়ে উঠে পড়লেন। কোথায় কোথায় দেখি? পিলু এ সময় বাবার সহানুভূতি কবজা করতে দৌড়ে কাছে গেল, জামা তুলে দেখালো। বাবা হারিকেনের আলোতে ক্ষতস্থানটা দেখলেন। তারপর পিলুর নাড়ি দেখলেন। জ্বর জ্বর বোধ হচ্ছে না তো? না। বমি বমি ভাব?
না। মাথা ধরেছে? না। ক্ষুধার উদ্রেক হয়েছে? হ্যাঁ। কি খেতে ইচ্ছে হচ্ছে? ভাত মাংস। ভালো, ভয় নেই। দেখে তোমার হনু কি বলে? ও তো কামড়ায়নি। তবে কে? ওর ধাড়িটা। বাবার এত প্রশ্ন মার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছিল। পিলু বাবার এত প্রশ্নে কিছুটা সম্মতি আদায় করতে পেরেছে ভেবে খুব খুশির সঙ্গে বলল, আর হনু আমাদের ফল পাকুড় খেতে পারবে না বাবা। মায়া বলল, তুমি যে বলেছিলে বাবা একটা কমলা লেবুর গাছ লাগাবে। বাড়িতে বাবা সব রকমের ফল পাকুড়ের গাছ লাগিয়েছেন, এমনকি একটা আঙ্গুর লতা পর্যন্ত। হলে কি হবে, হনুতে নষ্ট করে দিয়ে যায় বলে বাবার সব গাছ লাগানোর পরিকল্পনা ভেস্তে যায়। বাবা বলেছেন, সবই তো হলো, কেবল একটা কমলা লেবুর গাছ, আখরোটের গাছ, আপেলের গাছ বাকি। যা মাটি একেবারে সাক্ষাৎ জননী, যা লাগাবে তাই হবে। কত কালের পতিত জমি, জননী জন্মভূমি।